Welcome to TRC Podcasts, sharing real-life stories and incidents. Watch our podcast and subscribe to our channel now. সেই মুহূর্তে আমি যেতে গিয়ে ওখানে আমি বলেছিলাম যে খুব বিচ্ছিরি একটা স্মেল পাচ্ছি। আর একটা কথা যেটা আমি আমার বাপিকে দেখতে পেয়েছিলাম ওই দিনকে আচ্ছা কিছু মানে আমার ফিল হয়েছিল বাপিকে দেখতে পেলাম। আচ্ছা, দেন আমার নাকে একটা স্মেল আসে, আমি থুতু যেমন স্মেল এলে লোকে রিঅ্যাক্ট করে সেরকম মানে করেছি, বাজে গুঁড়ো গন্ধ। হ্যাঁ, একটা পুরো পচা গন্ধ। দেন ওখান থেকে আমার আর কিছু মনে নেই। আচ্ছা, আমি পুরোপুরি ব্ল্যাঙ্ক। তারপরে একদিন পর আমার যখন মানে আমি বুঝতে পারছি আমার সাথে কিছু হয়েছে বা আমার শরীরটা উইক লাগছে, তখন শুভ আমাকে কথাগুলো জানায় যে কি কি আমার সাথে ঘটেছে। লাস্ট টাইমে আমাকে একটা ফটো দেখায় যেটা কামড়েও গেছিল আমার শরীর থেকে। সেই যে পিকচারটা, ওই কামড়ে গেছিল, মানে এত বিভৎস সেই কামড়টা। নিয়ে যাওয়ার পর উনি একটা কাঠের কি সামথিং পেন্সিল টাইপের, আমার ঠিক ইয়ে নেই, তো ওটা আঙুলের ফাঁকে দিয়ে আমাকে জিজ্ঞাসা করেছে যে কে তুমি, কে বা তুই কে, এরকম টাইপের কিছু। প্রথমে না বলার পর পরে কিন্তু ইভিলটার নামটা রিভিল করে দিয়েছে। আচ্ছা, এমন প্রেসার করেছি ও মানে উড়ে গিয়ে পড়েছে ছিটকে। এত বাজে রিয়াকশন ছিল, ওপর নিচ করেছি আমি, ওদের সারা রাতের ঘুম আমি কেড়ে নিয়েছি। লাস্ট টাইমে ওখানে আরেকজন ছিল যে মানে বড় বোন, তার হাতে একটা বড় ত্রিশূল আঁকা ছিল আর ও ধরতে এলে রিয়াক্ট করছিল। লাস্ট টাইমে ওরা আমাকে গঙ্গার জল খাই দিয়েছে, খাইয়ে যে আমি ঘুমিয়ে পড়েছি। আর সারা রাত ওরা আমাদেরকে তাকিয়ে জাস্ট বসেছিল কখন আমি ঘুম থেকে উঠবো। পডকাস্টের মাঝখানে একটা বিরতি নিলাম বন্ধুরা। সবাইকে জানাই যে আমাদের টিআরসি পডকাস্ট চ্যানেল এখন অ্যাস্ট্রো ক্রিস্টালের সঙ্গে কোলাবোরেশন করেছে। এটা আমারই একটা ব্র্যান্ড। অনেক অনেক মানুষই আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করেছিলেন যে আপনাদের সঙ্গে অনেক নেগেটিভ জিনিস ঘটছে বা অনেকে ক্যারিয়ার বিল্ড করতে পারছে না, অনেকের রিলেশনশিপে প্রবলেম চলছে, অনেকে আবার টাকা বা মানি অ্যাট্রাক্ট করতে পারছে না। তো আপনাদের সবার জন্য অ্যাস্ট্রো ক্রিস্টালস নিয়ে এসছে 100+ ক্রিস্টাল ব্রেসলেট, যার মধ্যে কিছুটা আমি দেখাচ্ছি। একটা আমাদের ব্রেসলেট আছে যেটাকে আমরা সবাই বলি মানি ম্যাগনেট। তো আমাদের কাছে 5 ক্রিস্টাল মানি ম্যাগনেট, 4 ক্রিস্টাল মানি ম্যাগনেট দুটোই আপনারা অ্যাভেলেবেল পাবেন। সাথে রয়েছে এটাকে ব্যালেন্স আউট করার জন্য, নেগেটিভিটিকে রিমুভ করার জন্য আমাদের অবসিডিয়ান ব্রেসলেট। আর তার সঙ্গে আমাদের নিজস্ব ইউএসপি, যেটা আমরা রিসার্চ করে বার করেছি, যেখানে 9খানা ক্রিস্টাল দিয়ে আমরা কিন্তু একটা মানি ম্যাগনেট বার করেছি। এটা হচ্ছে মহালক্ষ্মী ধন বৃদ্ধি ব্রেসলেট, যেখানে 9খানা বড় বড় ক্রিস্টালস দিয়ে বানানো, যেখানে অ্যামেথিস, রোজ কোয়ার্টজ, জেড, অ্যাডভেঞ্চুরিন, পাইরাইট, টাইগার আই, তার সঙ্গে লাভা, হাওলাইট, লাপিস লাজুলি, এত কটা ক্রিস্টাল দেওয়া আছে। প্রত্যেকটা ক্রিস্টালের কিন্তু বেনিফিটস আছে, ক্রিয়েটিভিটি বাড়াবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে টাকা অ্যাট্রাক্ট করবে। আর আমরা একটা জিনিস বলে দিই, আমাদের প্রত্যেকটা ব্রেসলেট কিন্তু সার্টিফাইড। এটা হচ্ছে সার্টিফাইড ব্রেসলেট, যেখানে আমাদের কিন্তু সার্টিফিকেট পিছনে রাখা আছে, যেখানে কিউআর স্ক্যান করে আপনি সার্টিফিকেশনটাকে আপনারা চেক করতে পারবেন। এলস আপনারা এগুলোকে নিয়ে গিয়েও ডাইরেক্টলি ল্যাবে গিয়ে টেস্ট করতে পারবেন। 100% রিয়েল ক্রিস্টাল দিয়ে বানানো। এছাড়াও বলে দিই, আমাদের এখানে কিন্তু পাইরাইট পিরামিড, মহালক্ষ্মী যন্ত্র পিরামিড, অল কাইন্ডস অফ ক্রিস্টালস অ্যাভেলেবেল আপনাদের জন্য। তার সাথে সাথে কিন্তু যেটা আমরা আপনাদের জন্য করেছি সেটা হচ্ছে কিছু হিলিং স্প্রে, যেগুলো আপনাদের এই ক্রিস্টালটা পড়ার আগে যদি স্প্রে করেন তাহলে কিন্তু এই ক্রিস্টালস গুলো এনার্জিগুলো 2x বেশি কাজ করবে। আমরা 5টা হিলিং স্প্রে নিয়ে এসেছি, যেই 5টার মধ্যে একটা হচ্ছে আমাদের ব্ল্যাক ম্যাজিক রিমুভার, একটা হচ্ছে আপনার অরা বুস্ট করার জন্য, একটা মানি অ্যাট্রাক্ট করার জন্য, একটা লাভ অ্যাট্রাক্ট করার জন্য, আর একটা রয়েছে নেগেটিভিটি রিমুভ করার জন্য। আমাদের স্টোরের অ্যাড্রেস দেওয়া আছে নিচে, 88 রাষ্ট্রগুরু এভিনিউ, ক্লাইভ হাউস, নাগেরবাজার, কলকাতা 28। নিচে দেওয়া ফোন নাম্বারও যোগাযোগ করতে পারেন। ডাইরেক্ট স্টোরে এসে আপনারা কিন্তু দেখে হাতে দেখে যাচাই করে জিনিসটা নিতে পারেন। আমাদের প্রত্যেকটা জিনিস অ্যাস্ট্রোলজার দিয়ে রিসার্চ করে বানানো। আর একটা জিনিস বলে দিই, আমরা এখানে কিন্তু ইন্সপায়ার্ড পারফিউমসও বানাই। তো যাদের যাদের ইন্সপিরেশন বিভিন্ন বিভিন্ন ব্র্যান্ডসের পারফিউম ইউজ করা, তো তারা কিন্তু এখানে এসে আপনারা অর্ডার দিয়ে বানাতে পারবেন। আপনার চোখের সামনে কিন্তু আমরা পারফিউম বানিয়ে দেবো, একদম লো কস্ট। আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে একদম লো কস্টে জেনুইন জিনিস দেওয়া, যাতে আপনারা এগুলো ইউজ করে এটার বেনিফিট নিতে পারেন।
চলুন দেখা হচ্ছে আবার একটা পডকাস্টে। হ্যালো ফ্রেন্ডস, আজকে শুক্রবার একটা মারাত্মক হন্টেড এপিসোড নিয়ে তোমাদের জন্য চলে আসলাম আমি। আজকের এপিসোডটা আমি যখন শুনেছিলাম, যিনি আজকে আমাকে বলবে এপিসোডটা বা তোমাদেরকে বলবে, তার জীবনে ঘটে যাওয়া একটা মারাত্মক ভয়ানক অভিশপ্ত একটা রাত বা অভিশপ্ত একটা জিনিস লেগে গেছিল তার সাথে। তারপর থেকে তার জীবনে শুরু হয়ে যায় মারাত্মক লেভেলের একটা ভৌতিক ঘটনা। আজকে আমরা শুনবো আমার বান্ধবী রুষার সঙ্গে তার জীবনে ঘটে যাওয়া একটা মারাত্মক ভৌতিক ঘটনা। চলে যাচ্ছি রুষার কাছে। রুষা, কেমন আছিস বল? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি। তুই আমাকে জানালি তোর জীবনে একটা মারাত্মক একটা অভিশপ্তই বলবো, একটা কিছু ঘটেছিল তোর সঙ্গে। আমরা পুরো পডকাস্টে রিভিল করবো কি ঘটেছিল। আমি যখন শুনেছিলাম তখন আমারও গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। তো আমার মনে হয়েছিল যে এটা লোকেদের শোনার দরকার। আর ঘটনায় যাওয়ার আগে আমি মানে জানাতে চাই, তুই এমনি লাইফে করিস কি? মানে এমনি তো ফটোশুট, মডেলিং, মানে এগুলো নিয়ে এগাচ্ছি এখন, এগুলোই করছি। মিউজিক অ্যালবাম, এসবই সমস্ত কিছু। আমি যখন তোর প্রোফাইলটা দেখেছিলাম, তুই একজন সাকসেসফুল ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার বলতে গেলে পর, ঠিক আছে? তো কেমন লাগছিল তোর এই যখন মডেলিং লাইনে এসেছিস, এত ফলোয়ার্স তুই পেয়েছিস লাইফে? ফার্স্ট কথা, মডেলিং লাইফে ফার্স্ট নয়, ফার্স্ট আমি ইনস্টাগ্রামে ভিডিও স্টার্ট করি, যেটাতে আমি আমার কিছু ওন ভয়েস শোনাতে চাই বা শুনিয়েছি। সেখান থেকে ভাইরাল হয়েছি। ভাইরাল হয়ে তারপরে নর্মাল আমার একটা বান্ধবী যে আমাকে বললো যে তুই মডেলিং কর, তোর উপর আমি একটা ব্রাইডাল লুক ট্রাই করতে চাই। সেখানে ফার্স্ট আমার শুরু, ওখান থেকে আমার ফটোশুটের মানে ইন্টারেস্ট বাড়লো। দেন তারপর পরপর ফটোশুট। দারুণ লেগেছিল তোর প্রোফাইলটা। এমনিতেও সবাই তোকে চেনে, তোর ফেস যথেষ্ট পপুলার, ঠিক আছে? আমার অনেক বন্ধুরা বলেছে যে রুষা আসছে পডকাস্টে। এত তোরও কিছু বন্ধু আছে ফ্রেন্ড সার্কেলের মধ্যে পড়ে, তুই অত চিনিস। সেও আমাকে বলেছিল রুষা আমার ফ্রেন্ড, তুই পডকাস্ট করছিস। হ্যাঁ, একটা মারাত্মক একটা ঘটনা ঘটেছিল ওর সঙ্গে। তো সেই বৃত্তান্ত যখন আমি শুনলাম ঘটনাটা, তখন আমার মনে হলো যে এই এপিসোডটা করা খুবই দরকার। তো এবার ঘটনায় আসি, তুই একদম প্রথম থেকে বল তোর সঙ্গে কি ঘটেছিল। আচ্ছা, 2023-এর ঘটনা। এটা হচ্ছে 9 সেপ্টেম্বর আমার বার্থডে দিন। মানে 9 সেপ্টেম্বর হয়ে গিয়ে 10 সেপ্টেম্বর চলে গেছে অলরেডি। তো 9 সেপ্টেম্বর আমরা সব বন্ধুরা মিলে আমার বার্থডে পার্টি নিয়ে ব্যস্ত। দেন আমার যখনই আমি রাতে জেগে থাকি, তখনই আমার মনে হয় কি যে আমি বাগবাজার ঘাটে যাবো। এটা আমার খুব একটা ফেভারিট জায়গা বলতে পারো। দেন সেই দিনও তাই, রাত্রিবেলা তখন 12:30 কি 1:45 বাজে। আমাদের পার্টি ফার্টি সব হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমার ইচ্ছা করেছে আমি বাগবাজার ঘাটে যাবো। তো আমি আমার বয়ফ্রেন্ডকে বলেছি, শুভকে বলেছি যে চল বাগবাজার ঘাটে যাবো। তো ও বললো দেখ অনেক রাত হয়ে গেছে, এখন যাবো না। বাড়ি থেকেও সবাই বলছে না যেতে হবে না। বললাম না, যাবো। তো ঠিক আছে, শুভ বাইক নিয়ে মানে বাইক চালাচ্ছে, পেছনে আমি, মাঝখানে তার পেছনে আমার ভাই। আমরা বাগবাজার ঘাটে গেছি। গিয়ে আমরা ওখানে চা খেয়েছি। খাওয়ার পর আমাদের ওখান থেকে যখন আমরা আসছি, মানে বাগবাজার থেকে রিটার্ন করছি, তখন আমাদের ওখানে একটা গুরুদাস হল্ট বলে একটা জায়গা রয়েছে, যেখানে রাতের পর কেউ ঢোকে না, মানে কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু থাকে না। বাট যেহেতু রাতটা অনেকটা হয়ে গেছিল, তো ওখানে রাস্তা অনেক কুকুর ছিল। তো সেটা শোনা আমার ভাইয়ের থেকে, যে আমার ভাই শুভকে বলেছে, যেহেতু শুভ এখানে থাকে না, শুভ সোদপুরে থাকে, ওই রাস্তাঘাট চেনার কথাই নয়। তো বলেছিল যে শুভদা তুমি এই জায়গা থেকে চলো, রাস্তাঘাটে তুমি যাকে দেখবে, গাড়ি ঘোড়া পশু যাকে দেখবে উড়িয়ে দেবে, মানে গাড়ি থামাবে না। মেন কথা এটা, গাড়ি থামাবে না। আগে থেকে অ্যাওয়্যার করে হ্যাঁ, বলে দিচ্ছিল। তো শুভ ঠিক আছে, কোনো ব্যাপার না, গাড়ি থামাবো না। সেই মুহূর্তে আমি যেতে গিয়ে ওখানে আমি বলেছিলাম যে খুব বিচ্ছিরি একটা স্মেল পাচ্ছি। আর একটা কথা, যেটা আমি আমার বাপিকে দেখতে পেয়েছিলাম ওই দিনকে, আচ্ছা কিছু মানে আমার ফিল হয়েছিল, বাপিকে দেখতে পেলাম। আচ্ছা। দেন আমার নাকে একটা স্মেল আসে। আমি থুতু যেমন স্মেল এলে লোকে রিঅ্যাক্ট করে, সেরকম মানে করেছিলাম। বাজে উগ্র গন্ধ। হ্যাঁ, একটা উগ্র পচা গন্ধ। দেন ওখান থেকে আমার আর কিছু মনে নেই। আচ্ছা, আমি পুরোপুরি ব্ল্যাঙ্ক। তারপরে একদিন পর আমার যখন মানে আমি বুঝতে পারছি আমার সাথে কিছু হয়েছে বা আমার শরীরটা উইক লাগছে, তখন শুভ আমাকে কথাগুলো জানায় যে কি কি আমার সাথে ঘটেছে। এমনিতে আমি ইভিলের ব্যাপারে খুব ভালোবাসি, মানে আমার খুব পছন্দের জিনিস এটা একটা, ডার্ক অকাল্ট ব্যাপারটা, যেটা আমারও প্রিয়, যে কারণে আমার প্রচন্ড ভালো লাগে এই আত্মা ব্যাপারটা, যে একটা ভৌতিক এলাকায় যাবো, এরকম আমার শখ ছোটবেলা থেকে। তো ঠিক আছে, এবার শুভ আমাকে বলছে দেখ তুই এতদিন ধরে যে ভূত ভূত করতিস না জিনিসটা, আজকে থেকে আর করবি না। আমি কেন? আমি তো বিশ্বাস করবো না। যখন বলছে যে ওখান থেকে বেরানোর পর আলো ছায়ায় ওর একটা ফ্রেন্ডের সাথে দেখা হয় যে সোদপুরে থাকে, তার সাথে ওর কথা হয়, হাসটাট্টা হয়, বাট আমি কিছু জানি না। ওখানে একটা ট্যাক্সিওয়ালার সাথে আমার ভাইয়ের আর ওর ঝামেলা হয়, সেটাও আমি জানি না। তারপরে আমরা ওখান থেকে চলে গেছিলাম আমাদের লেকে, সুভাষ সরোবর লেক। ওখানে একটা দোকান, যে সবার আগে দোকানে উনি খোলে দোকানটা, ওখানে গিয়ে আমরা চা খেয়েছি।
চা খাওয়ার পর শুভ স্মোক করছে। ও যখনই লাইটারটা ধরিয়েছে ওই আগুনটা দেখে আমি ভয় পেয়ে গেছি, যেটা আমি কোনোদিন হই না। মানে ও আমার সঙ্গে এত বছর ধরে আছে, তো ওর ব্যাপারগুলো খুবই মানে একটা মানে মানে কি বলবো, মানে ও বুঝতে পারছে না আমি কি করছি, আমার চোখে মুখে একটা অন্য রিঅ্যাকশন কাজ করছে। চোখে অন্যরকম লাগছে, হ্যাঁ। মানে ও ফিল করছে তুই না, তুই একটা অন্য কেউ। হ্যাঁ, কিন্তু আমার ভাই বলছে যে না শুভদা তুমি ওকে বাড়ি নিয়ে চলো। আর সেই মুহূর্তে আমার মুখে একটাই কথা ছিল, যেটা ওরা বলেছে আমাকে, যে আমাকে একটু ঘুমাতে দাও, আমি ঠিক হয়ে যাবো। ওই একটা কথা আমি বারবার বলছিলাম, যেটা শুভর খুব অবাক লেগেছে, যেটাকে বলে। ও বলছে না আমি ওকে এই অবস্থায় বাড়ি নিয়ে যাবো না, কিছু একটা হয়েছে, ওকে এখান থেকে আমি ছাড়িয়ে তারপরে নিয়ে যাবো। তখন রাত কিচ্ছু খোলেনি, মানে কোনো দোকানপাট কিছু খোলেনি, বাট কিছুতেই কিছু হচ্ছে না। ওরা আমাকে নিয়ে বাইকে করে জাস্ট ঘুরছে, ঘুরতে ঘুরতে আমাদের এলাকায় পুরো চলে আসে ওরা আমাকে নিয়ে। আমাদের ওখানে গান্ধী মাঠ, আমি জায়গাটার নামও বলছি, গান্ধী মাঠের ওখানে একটা মহাদেবের মূর্তি আছে। মূর্তিটা খুব সুন্দর দেখতে। ওই মূর্তিটার সামনে দিয়ে যখন ওরা বাইক নিয়ে আমাকে নিয়ে পাস করছে, আমি বাজে ভাষায় গালাগালি করছিলাম মূর্তিটার দিকে তাকিয়ে, আচ্ছা, মহাদেবের দিকে তাকিয়ে। সেটা ওদের খটকা লাগে। তো ওরা ওখান থেকে মানে স্নান করে ওরা আসছিল, স্নান করে আস্তে আস্তে ওখানে নাকি একটা লোক ওদেরকে বলেছে যে তোমরা ওকে নিয়ে কাদাপাড়ায় চলে যাও। কাদাপাড়া আইনক্স আমাদের ওখানে, সেখানে সবে তিনি ঘুম থেকে উঠেছেন, আর উনি অত সকালবেলা কাউকে দেখবেন না, উনি তো বলছে আমি দেখবো না। তখন শুভ আর আমার ভাই মিলে রিকোয়েস্ট করে যে আমরা ওকে নিয়ে বাড়ি যেতে পারবো না, কিছু একটা হয়েছে। তো ঠিক আছে, ওখানে গিয়ে আমি মেবি বসে পড়েছিলাম। তো যাই হোক আমাকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর উনি একটা কাঠের কি সামথিং পেন্সিল টাইপের, আমার ঠিক ইয়ে নেই, তো ওটা আঙুলের ফাঁকে দিয়ে আমাকে জিজ্ঞাসা করেছে যে কে তুমি, কে বা তুই কে, এরকম টাইপের কিছু। প্রথমে না বলার পর পরে কিন্তু ইভিলটার নামটা রিভিল করে দিয়েছে, যে আমার নাম সোনালী সরকার, এই নামটা বলে দিয়েছে। বলে দেওয়ার পর শুভরও ওখানে মনে হয় সবকিছু শেষ, আমার ভাইয়েরও, মানে ওরা প্রথম টাইম দেখছে আমাকে ওরকম। দেখার পর তারপরে বললো যে কোথা থেকে এসেছো বা এরকম সামথিং। আত্মাটা বলেছে যে আমি লাইন পার থেকে এসেছি। কেন এসেছি তার কথা কিছু বলে না, এই আমি বলি লাইন পার থেকে এসেছি, তোরা তো লাইনের ওদিকে কোথাও হ্যাঁ, গেছিলি? গুরুদাসর তো হচ্ছে উপর থেকে ট্রেন যায়, আচ্ছা, থেকে মানুষজন যাতায়াত করে, ঠিক আছে। তো এসছে, কেন এসছে, সংসারের চাপ করেছিলেন, আচ্ছা, তিনি জানিয়েছেন। তো তারপরে বলার পর তাকে রিকোয়েস্ট করা হয়েছে চলে যাওয়ার জন্য, সে তো রাজি না। তারপরে রাজি হয়েছে চলে যাবে, কি করে যাবে এটাই সব থেকে বড়, এটা না থাকলে আজকে স্টোরিটা আমিও বিশ্বাস করতাম না। ও কি করেছে, সবকিছু তো হয়ে গেল, হওয়ার পর আমি যখন উঠেছি তখন থেকে আবার আমি সবকিছু মনে আছে। আমি উঠলাম, আমি শুভকে ফার্স্ট জিজ্ঞাসা করলাম যে এখানে কেন। আমার লাস্ট মেমোরি হচ্ছে আমার ওই গন্ধ লেগেছিল ওখানে, বা তারপরে তার আগে, এখানে হঠাৎ করে আমি অবাক। তো শুভ বলছে তোর ফটোশুট ভালো যাচ্ছে না, তুই কাজ পাচ্ছিস না, প্রবলেম চলছে, তাই জন্য এসেছি। তখনও বলেনি আমাকে। দেন শুভ বলছে আমার ভাইকে যে তুই গাড়ি চালাবা সামথিং এরকম কিছু। এবার ওরা উঠেছে, মানে শুভ উঠেছে, আমি উঠেছি, আমার ভাই এখানে হাতটা দিয়ে উঠতে যাবে, তখন আমার কাঁধের এখানটায় অসম্ভব যন্ত্রণা করছে। তো আমি সেটা শুভকে বলেছিলাম যে কেন যন্ত্রণা করছে। ও আমার টপটা জাস্ট একটু সরিয়ে, মানে তখনও আমাকে দেখাইনি, বলছে আমি কামড়েছি তো তাই তোর ব্যথা করছে। বললাম তুই আমাকে এত জোরে কামড়ালি, আমার তো মানে গায়ের জামা রাখতে পারছি না, আমার এত কষ্ট হচ্ছে, ব্যথা করছে। তো ঠিক আছে, আমি বাড়ি গেছি, সারাটা রাত ঘুম হয়নি আমার, স্বাভাবিক পরে আমি ঘুমাবো। কিন্তু আমি বাড়ি যাওয়ার পর না আমার একটা অস্থিরতা কাজ করছে, আমি ঘুমাতে পারছি না, চোখ ভর্তি ঘুম, কিন্তু আমি ঘুমাতে পারছি না, আমার কেমন একটা হচ্ছে, মনে হচ্ছে কিছু একটা হচ্ছে, মানে একটা উইক লাগছে, ঘুম আর আসছে না। সেই মুহূর্তে আমার মা আমাকে ফার্স্ট স্লিপিং পিলস দিল একটা, যে খেয়ে শান্তিতে ঘুমানোর জন্য। ওই খেয়ে আমি ঘুমিয়েছিলাম। ঘুমানোর পরও তারপরে ওই উঠে একটু উইক লাগছে, তারপরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দেন আমি বসলাম। শুভ আমাকে সব ঘটনাগুলো বল যে এই ঘটেছে, আমি তো বিশ্বাস করছি না। লাস্ট টাইমে আমাকে একটা ফটো দেখায়, যেটা কামড়েও গেছিল আমার শরীর থেকে, সেই যে পিকচারটা, ওই কামড়ে গেছিল, মানে এত বিভৎস সেই কামড়টা, একদম মানে একটা হায়না বা পিশাচ, যেমন এখন আমি বলছি, এখন আমার ঠান্ডা লাগছে, এক্সট্রা ঠান্ডা ফিল করছি। তো মানে ওই একটা পিশাচ বা হায়না যেরকম কামড়ে যায় না, ছাল তুলে নিয়ে গিয়ে, সেই পিকচারটা, সেই পিকচারটা আছে তো? হ্যাঁ, আমার কাছে আছে, অডিয়েন্সকে দেখাবো তাহলে। হ্যাঁ, ওকে। তো সেই পিকচারটা না থাকলে আজকে আমি বিশ্বাস করতাম না যে আমার সাথে এত কিছু ঘটে গেছে। তারপরও অনেকবার অনেক কিছু ঘটেছে পুজোর সময়, যেমন হট করে
ও মানে যখন ঘটনাগুলো ঘটে আমি বুঝতে পারি না যে হচ্ছে বা কিছু সামথিং এরকম। ও বলেছে যে সকালবেলা ঘুম থেকে উঠতে আমাকে চিড়ে দিয়েছিস, আমার গলা টিপে দিয়েছিস, আর সেই চেরার দাগেরও ফটোটাও মানে ও রেখেছে। যে আর আমার হাতে নখ নিয়ে আমি বিশ্বাস করতে পারছি না যে আমি ওরকম বিভৎস চেরা কি করে। তারপর ওকে আর তোর কোনো সেন্স নেই এগুলো না, তো করেছিস? যখন করতাম তখন কিছু মনে থাকতো। তারপরে যখন ও বলতো যে তুই এগুলো করেছিস, তুই আমার উপর মানে ইয়ে করছিলি, আমাকে খিমচাচ্ছিলি, আমাকে টানাটানি করছিলি, আমি তখন অবাক যে আমি তো করিনি। অনেকবার এরকম হয়েছে, প্রচুরবার এরকম হয়েছে। তারপরে থাকতে না পেরে মানে ও অতিষ্ঠ হয়ে আমাকে আরেকজনের কাছে নিয়ে গেছিল, যিনি, আমি নামটা বলছি, যিনি থাকে মৌলালির ওখানে আরেকটু ভেতরে। তো উনি আমাকে দেখে পুরোপুরি বলেছে যে যে আমাকে করে দিয়েছিল জিনিসটা জাস্ট আমার থেকে দূরে, কিন্তু মাধ্যমটা এখনো অব্দি কাটায়নি। আর এভেলরা কি করে, ওরা নিজে বাঁচার জন্য নাম হাইড করে। আজকে সোনালী সরকার এটা নাও হতে পারে, সেই জায়গায় অন্য কেউ হতে পারে। তো সেটা জানার জন্য আমাকে একটা যোগ্য টাইপের করতে হবে, যেখানে এভেল আসবে নিজের নাম স্বীকার করবে সত্যিকারে, আমার থেকে সরি বলবে, দেন প্রপারলি যাবে। এখনো প্রপারলি জিনিসটা শেষ হয়। কাইন্ড অফ তুই এখনো পজেস আছিস বা মানে আমার এখন ভয় লাগছে যে আমাদের স্টুডিও যখন পজেশন না হয়ে যায় না, মানে তুই পজেসড হয়ে গেছিলিস আলটিমেটলি, যে একটা মানে নেগেটিভ এন্টিটি তোর উপরে পজেস করেছিল। তারপর আমার ফিগার নষ্ট হয়ে গেছে। আমি আগে আরো একটু মোটা সোটা ছিলাম, যারা আমাকে আগে দেখেছে তারা বলতে পারবে। তো প্রচন্ড মানে মোটু ছিলাম, গাল ছিল ভালো, কিন্তু এখন আমি যতই খাচ্ছি, যতই যা খুশি করছি, ফিগার আর হচ্ছে না। তোর এখনো মনে হয় যে আশেপাশে সেই স্পিরিটটা ঘোরাফেরা করে? ফ্র্যাঙ্কলি বলছি, আমি আগে একা ঘরে ঘুমাতে পারতাম, যেটা আমি এখন পারি না। লাইট জ্বালিয়ে ঘুমাস? লাইট জ্বালিয়েও পারি না, আমার পাশে কাউকে দরকার। আচ্ছা, আমি একা ঘরে শুতেই পারি। কি সিমটমস তোর? সিমটমস বলতে ঘুম আসতে চায় না। কোনো পার্টিকুলার টাইমে ঘুম ভেঙে যায়? 3:30 প্রত্যেক দিন একা থাকলে 3:30 নাগাদ আমার ঘুম ভাঙবে, অথবা আমি 3:30 পর ঘুমাতে পারবো, তার আগেও না তারপরেও। এরকম ব্যাপারটা আমার সাথে। তুই একদম যদি প্রচন্ড ভাবে ঘুমিয়ে পড়িস তাও 3:30 আমার ঘুম ভাঙবে একবার, হঠাৎ করে হোক বা টয়লেট পেয়ে হোক, যে কোনো মুহূর্তে আমার 3:30 ঘুম ভাঙবে। সব মানে যে যখনই ঘুমাই 3:30 ঘড়ির কাঁটায় বাজবে, আমার ঘুম ভেঙে যাবে। আমি সেদিনকেও তোমায় বললাম। হ্যাঁ, তুই আমাকে বলেছিস, যে কারণে আমি এটা তুললাম, কারণ আমি তোকে একটা জিনিস বললাম যে এই রাত্রির বেলা 2টোর পর থেকে নিয়ে 3:30 অব্দি এই টাইম ফেজটা অ্যাকচুয়ালি নেগেটিভ এন্টিটি বা নেগেটিভ স্পিরিটসদের জন্য খুব প্রাইম টাইম। যেমন দিনের বেলাটা আমাদের ঠাকুরদের জন্য প্রাইম টাইম, আর ব্রহ্ম মুহূর্তটা যেই তারপরে 3:30টার পর বা 4টের দিকে ঢুকছে, ওটা ব্রহ্ম মুহূর্ত বলে। সেই টাইম অবধি এদের পাওয়ারটা খুব হাই থাকে। কেন পার্টিকুলার টাইমে তোর মনে হবে যে এই পার্টিকুলার টাইমে হয়তো কেউ আমার ঘুম ভাঙিয়ে দিল, এই আমার তুই ডিপ স্লিপ আছিস কিন্তু তোর ঘুম ভেঙে যায়। এটা আমার সঙ্গে হতো একটা টাইমে, পাক্কা 3:09 বাজে আমার ঘুম ভেঙে যাবে। আমি যেখানেই ঘুমাই, যেখানে অবস্থাতেই ঘুমাই, হ্যাঁ হয়ে যায়, আমার ঘুম ভাঙবে। স্পেশালি আমার ঘরে, বাইরে গেলে পড়া এটা ভাঙে না, বাট আমার ঘরে এটা হলে মনে হলো আমার ঘুম ভাঙিয়ে দিল। এটা হয়, এই রেসটা থেকে যায়। আর আর তোর সঙ্গে কিরকম মাঝখানে একটা ঘটনা ঘটেছিল, যেটা আমার পাকামির ফলে, যেটা শুভ জানতো না। তো সেদিনকে ছিল আমার মিষ্টিদির বাড়িতেই আমি করেছিলাম। আমার বাড়ি থেকে আমার মিষ্টিদির বাড়ি কিছুক্ষণের ডিস্টেন্স, মানে আমার মায়ের বাপের বাড়ি। তো মিষ্টিদি ছিল না, ফ্ল্যাট ফাঁকা ছিল। আমি, আমার 2টো বোন আর আমার বোনের একটা বয়ফ্রেন্ড, আমরা সেদিনকে ওই ঘরে মানে মজা করেছি। ঠিক আছে, হট করে কি মনে গেল, চল উইজ দা বোর্ড খেলবো, যেটা মজার হয় না, উইজ দা বোর্ড খেলবো। তো বলছে ঠিক আছে চলো, কিন্তু তোমার সঙ্গে যা ঘটে গেছে, মানে ওরা আমাকে বলছে তোমার সঙ্গে যা ঘটে গেছে শুভদা জানতে পারলে খুব রেগে যাবে। আমি বললাম ওকে বলবোই, খেলবো। তো ঠিক আছে, গুগল দেখে দেখে একটা পেজের মধ্যে আমরা উইজা বানালাম, তারপর কয়েন দিয়ে খেলতে 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 খেলতে, জানি না ওটা কেউ ইচ্ছা করে হাত দিয়ে, আমি শিওর বলবো না যে আত্মা এসে ইয়েস নো করেছে বা আমরা করেছি, ওটা নয়। হঠাৎ করে আমি নাকি বলেছি, ওটাও কিন্তু আমার মনে নেই, পুরো ব্ল্যাঙ্ক, ওটা পরের দিন ওদের থেকে জানা। হঠাৎ করে আমি বলেছি যে খেলবো না। এবার ওরা তো সিরিয়াস, ওরা বলছে না, খেলতে খেলতে তো স্টপ করে দেওয়া যায় না, খেলতেই হবে। এবার আমি বলছি না, আমি খেলবো না, আমরা খেলবো না। আমার এবার মধ্যেটা ভেতরে একটা উত্তেজিত হচ্ছে, মানে আমার একটা আলাদা একটা কাজ করছে। তো দেন ওখানের মধ্যে মানে সবাইকে আমি তুই 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 করেই বলি, কিন্তু হট করে ওরা আমাকে পরের দিন সকালবেলা বলছে আমার বোনের যে বয়ফ্রেন্ডটা, তাকে আমার বাপি একমাত্র তুমি করে বলতো। আচ্ছা, ঠিক আছে, ওকে আমি তুমি করে বলছিলাম, তুমি আমায় ধরো না, তুমি আমায় ধরো না। তখন ওরা অবাক হয়েছে,
যে ও তো সবাইকে তুই তাকারি করেই বলছে, আমাকেও বলছে, কিন্তু ওকে কেন তুমি করে বলছে? ওকে তুমি করে বলে না, যেখানে তুই তাকারি চলে আমাদের মধ্যে, কেন তুমি করে বলছে? এটা একটা। তারপরে আমি আমার একটা বোনকে মানে এমন জোর প্রেশার করেছি গলায়, ও যদি এই শোটা দেখে ও জানতে পারবে, তো এমন প্রেশার করেছি ও মানে উড়ে গিয়ে পড়েছে ছিটকে। এত বাজে রিয়াকশন ছিল, ওপর নিচ করেছি আমি, ওদের সারা রাতের ঘুম আমি কেড়ে নিয়েছি। লাস্ট টাইমে ওখানে আরেকজন ছিল যে মানে বড় বোন, তার হাতে একটা বড় ত্রিশূল আঁকা ছিল, আর ও ধরতে এলে রিয়াক্ট করছিল। লাস্ট টাইমে ওরা আমাকে গঙ্গা জল খাই দিচ্ছে, খাইয়ে যে আমি ঘুমিয়ে পড়েছি। আর সারা রাত ওরা আমাদেরকে তাকিয়ে জাস্ট বসেছিল কখন আমি ঘুম থেকে উঠবো। 7টা বাজে আমি ঘুম থেকে মানে উঠেছি, সবাই দিকে আমার দিকে তাকিয়ে রয়েছে, কেউ ফোন ঘাটছে। আমি বলছি কি হয়েছে, তোরা ঘুমাসনি? ও বলছে ভাই তোর সাথে আর কোনোদিন না। আমি বলছি কেন, কি হয়েছে আমাকে বল, আমাকে বল বল, বলতেই হবে। ওরা তো ভয় কেউ বলবে না, বলছে না আমি বলবো না, কি হয়েছে ছাড়, বাদ দিয়ে কিছু হয়নি। বললাম না আমাকে বলতে হবে। ওরা যখন আমাকে বলছে না, আমার তখন মানে শুনে আমার নিজের কেমন ভয় লাগছে যে আমি এগুলো করেছি রাত্রিবেলা ওদের সাথে। 3টে মানুষ তো মিথ্যে কথা মানে বলবে না। এবার আমি যেরকম করছি, ওদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মধ্যে ঝামেলা হচ্ছে আমাকে নিয়ে। ও বলছে ওকে ঘুমাতে দে, আর একটা যে মেয়ে, ও না এরকম ইভিল দিকটা ও খুব ভালো জানে, ও বলছে না ঘুমাতে দেবো না, ঘুমাতে দিলেই প্রবলেম, ওকে জাগিয়ে রাখবো, ও রিয়াক্ট করুক, ওকে জাগিয়ে রাখবো। এইটা নিয়ে ওদের মধ্যে ঝামেলা। ওদের ছোট বোনটা আমাকে সকালবেলা বলছে যে তোকে নিয়ে ওদের মধ্যে ঝামেলা, কেন তোকে ঘুমাতে দেবে না, তোর রিয়াকশন গুলো, তুই আমাকে যাবে গলা টিপেছিস, আমি ছিটকে দেওয়ালে পড়ে পড়েছি, মানে আমার মানে পিঠ ফিট ব্যথা হয়ে গেছে। তোর সাথে আর কোনোদিন আমরা এসব খেলবো না, আর না তোকে রাতে আমাদের সঙ্গে থাকতে হবে, এরকম ব্যাপার। লাস্ট আমি তোকে গঙ্গা জল খাইয়ে আমরা ঘুম পাড়ছিলাম, কেউ তোর পাশে শোবে না বলে আমরা কেউ ঘুমাইনি, আমরা সব জেগে বসে আছি, তোর পাশে কেউ শোবে না। মারাত্মক তোর সঙ্গে এরকম ঘটনা ঘটেছে। এখনো টুকটাক তোর সঙ্গে ঘটনা ঘটতে থাকে? এখন জানি না, এখন বলতে পারবো না। এখন একটা যখন মানে শুভ বলে না, হয়তো করি, জানি না, বলে না, জানায় না কিছু, হয়তো যেগুলো জানিয়েছে আমি জানি, সেগুলো আমি শেয়ার করি। জানার ইচ্ছা রেখেছে শুভকে কোনোদিন বলছিস যে আমি এখনো কি এরকম করি? না মানে আমি ইগনোরই করি ব্যাপারটাকে, কারণ হচ্ছিল ওই বললেই বলবে তোকে আমি বলেছিলাম চল যজ্ঞটা করে নিয়ে এসে, আমি তো একটু নেগলেক্ট করছি। আর ও যে তুই নেগলেক্ট করছিস না, তোর ভিতরে যে আছে সে নেগলেক্ট, সেটা ওর কথা। শুভ সেম বলেছে, আর এটা বলেছে যে আমাদের বিয়ের সময় এটা নিয়ে কোনো ঝামেলা হতে পারে। দেখ এইবার দেখ, আমি এবারে পুরো ঘটনাটা শুনলাম, মারাত্মক ভয়ের একটা ইনসিডেন্ট, যেখানে এখনো কিন্তু এন্টিটি ল্যাশ করে আছে তোর সঙ্গে, যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। এবার আমি পুরো ঘটনাটা তোকে বলি কি ঘটেছে। এই যে স্পিরিটটা আছে, স্পিরিটটা বেসিক্যালি একটা প্রেত, ঠিক আছে, বা পিশাচ, কিন্তু একটা প্রেতের আন্ডারে পড়ে, পিশাচ থেকেও এক স্টেপ উপরে। তো যে ল্যাশ করেছে তোর সঙ্গে, তোর বডিতে হয়ে গেছে একটা পোর্টাল। এবার ও যখন যে কোনো মুহূর্তে তোর বডিতে আসতে পারে, বেরোতে পারে। এবারে যে মাস্কটা দিয়ে গেছিল, সে মাস্কটা যেটা তোর ঘাড়ের মধ্যে রয়েছে, সেটা একটা সিম্বল যে আমি ওর বডি আপাতত ছেড়েছি, পুরোপুরি কিওর হোসনি। কারণ পোর্টালে যখন কাজ করে, যখন ও নিজের জোন পেয়ে যাবে যে এখানে আমি আসতে পারবো, কোনো পার্টিকুলার কোনো একটা কাজ করবি, সেই কাজের জন্যই কিন্তু ওরা আসবে। তো সেই কারণে তুই ল্যাশ হয়ে যাচ্ছিস। এবার এটা একটা ফিমেল এন্টিটি তোর সঙ্গে যে ল্যাশ করে আছে, তুই শুভর সঙ্গে পরবর্তীকালে যদি এইটাকে যদি রেখে যদি বিয়ে করিস, ওর কিন্তু শুভর সঙ্গে ল্যাশ হয়ে যাবে। আচ্ছা, বেসিক্যালি কি হয়, তুই 7 পাকে ফেরা নিবি, ওর সঙ্গে কিন্তু শুভরও বিয়ে হয়ে যাবে, তখন কিন্তু ও শুভকেও অ্যাজ আ হাজবেন্ড মনে করবে, তখন তোদের সাংসারিক জীবনটা কিন্তু শেষ। তো বিয়ে করার আগে ওকে কমপ্লিটলি এই যে এন্টিটির যে ব্যাপারটা আছে, এটা কাউকে দিয়ে এটাকে রিমুভ করাতে হবে কমপ্লিটলি, নালে শুভরও লাইফে প্রবলেম, তোরও লাইফে প্রবলেম। আর এটা ডেডলি হয়ে যাবে, কারণ যখন কোনো স্পিরিট কোনো হিউম্যানকে অ্যাজ আ হাজবেন্ড হিসাবে অ্যাকসেপ্ট করে নেবে না, সে আপ্রাণ চেষ্টা করবে তাকে বাঁচিয়ে রাখার জন্য, মানে আমাকে মেরে ফেলার জন্য। আচ্ছা আচ্ছা। বা তোদের মধ্যে একটা ডিস্টেন্স ক্রিয়েট হবে। ওর পুরো ক্ষতিটা কিরকম হবে, ও বিয়ে করবে কিন্তু শান্তিতে থাকতে পারবে না। এটা একটা প্রচন্ড বড় একটা বাজে এফেক্ট পড়বে ফ্যামিলির উপর, তোদের উপর, তোদের মেন্টাল। তো যত তাড়াতাড়ি পারিস সেই জিনিসটাকে রেখে তো লাভ নেই, মানে একদম লাভ নেই। তুই কোথায় কিরকম রিঅ্যাক্ট করবি তুই নিজেও বুঝতে পারছিস। কোন একটা অনুষ্ঠানে গেলি, একটা পার্টিকুলার একটা টাইমে তুই পজেস হয়ে গেলি, তোকে হ্যান্ডেল করার মতন লোক কেউ থাকবে না। সবসময় যে গঙ্গার জল, তা গঙ্গার জল একটা পবিত্র জল, যেটা খাইয়ে দিলে পর কিন্তু সবকিছু ঠিক হয়ে যায়। আমরা অনেক সময় বলি যে তোমার যদি ভয় লাগে, তুমি একটা ফোঁটা গঙ্গার জল মুখের মধ্যে নিয়ে নাও, তোমার যদি কোনো স্পিরিট থাকে বা তোমার ভয়টা কেটে যাবে। এটা আমিও করেছিলাম, একটা আমার সঙ্গে ঘটনা ঘটেছিল, সেটা করেছিলাম।
তো তখন থেকে আমি ওই রিলিফটা পাবো। তো টেম্পোরারি রিলিফ পেয়ে তো কোনো লাভ নেই, তোকে করতে হলে পুরো কমপ্লিট জিনিসটাকে রিলিজ করতে হবে জিনিসটাকে, নাহলে তুইও নর্মাল লাইফে ফিরতে পারবি না। যে তুই বলছিস যে আমার ওয়েট রিডিউস হয়ে যাচ্ছে, এইটাও একটা কিন্তু প্রেত যখন কাউকে প্রসেস করে তার প্রতি হেলথ ইস্যুটা নিয়ে আসে। আস্তে 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 তার ভিতর থেকে তার এনার্জি, বিভিন্ন ডিজিজেস, এগুলো আস্তে 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 চলে আমার আসে। স্কিনেরও অনেক মানে ডার্ক হয়ে গেছে আগের থেকে। আগে যেরকম একটা ছিল না, একটা মানে একটা মিষ্টি ব্যাপার ছিল সবার, মানে এটা আমাকে সবাই বলে যে আগে মোটো ছোট ছিলি, এখন ফিগারটা কিছুতেই কিছু হচ্ছে না, কিছুতেই কিছু হচ্ছে না। তুই কোনো রিচুয়ালস করিস? হনুমানজির কোনো রিচুয়ালস করিস? হ্যাঁ, আমি হনুমান চালিসা তো করি। মন্দিরে যাস? হ্যাঁ, মন্দিরে যাই। কোনো কিছু তারপর থেকে কোনো কিছু চেঞ্জেস হয়েছে লাইফে? না, আমার তো মানে মনে হয় চেঞ্জ কিছু হচ্ছে, মানে চেঞ্জ হচ্ছে বলতে আমার ওয়েট তো গেইন করছেই না, আর হচ্ছে হলো মাঝে মাঝে অনেক কাজ আসে যেগুলো কেটে যায়, হওয়া কাজ হয় মানে হয়। ফাইন্যান্সিয়াল ব্লকেজ, ওটা তো থাকবেই, ওটা যতক্ষণ না পুরোপুরি ভাবে কিওর করা হচ্ছে ততদিন কিন্তু ওটা থাকবে। তার সমস্যা মতো ঝামেলা লেগেই চলেছে। সেটা তো থাকবেও। দেখ, এন্টিটি গুলো এমন চাই যে যেহেতু ওটাকে নিজের মানে গৃহস্থান বানানোর চেষ্টা করে, মানে তোর বডিটাকে একটা গৃহস্থান বানাবে। তোর বডিটাকে গৃহস্থান বানানোর পরে তোকে যদি ওর নিজের যে ইচ্ছাগুলো ছিল সেই ইচ্ছাগুলোকে কিন্তু ফুলফিল করে। কারণ এই যে প্রেত যখন হয়ে যায় তাদের একটা শেষ ইচ্ছা থাকে। কারণ দেখ, আমরা তো কখনো জানি না যে আমরা কবে মারা যাব, এটা জানি না। যারা নর্মাল মারা যাচ্ছে তাদেরই ইচ্ছা থাকে, আর যারা অপঘাতে মৃত্যু হচ্ছে তাদের হয়তো লাইফে অনেক কিছু এক্সপেকটেশন ছিল, তার চাপে সে হয়তো করে ফেলেছে, কিন্তু তার ইচ্ছাটা তো স্টোর হয়ে গেছে। সেই ইচ্ছাটা তখন ও মনে করে যে আমি তখন ওই ইচ্ছাটা অন্য কারুর বডিতে গিয়ে সেই ইচ্ছাটা ফুলফিল করবো। আমি যেরকম একটা তোকে এক্সাম্পল দিচ্ছি, প্রেত বা ভূত, এই যে যেটা বলি যে স্পিরিট, এরা একটা জিনিস খুব আকর্ষিত হয়, সেটা হচ্ছে অ্যালকোহল, প্রচন্ড ভাবে। তো দেখবি যখন কেউ প্রসেস হয় তার অ্যালকোহল ইনটেক পার্সেন্টেজটা বেড়ে যায়, সে খেতে থাকবে তো খেতেই থাকবে, সেটাও কিন্তু কোথাও না কোথাও তার শরীরে গিয়ে এফেক্ট করছে। বেশি অ্যালকোহল খেলে কি হয়, লিভারটা খারাপ হয়, তো সেখানে কোথাও না কোথাও সেই এফেক্টটা করে। সেটার জন্য কিন্তু মানে শারীরিক তো প্রবলেম হলোই, প্লাস যে খাচ্ছে সে তো অ্যাকচুয়ালি খেতে পাচ্ছে না, সে ফিল করছে সে খাচ্ছে, আলটিমেটলি শরীরটা অন্য একজনের, সেই শরীরটা আস্তে আস্তে নষ্ট হচ্ছে। আর আমি প্রচন্ড খিটখিটে হয়ে গেছি, মানে সেটাও হয়, মুড সুইং স্টার্ট হয়ে যায়, বিষাক্ত। মানে আমার মানে কি বলবো, মানে কেউ কথা বলে হট করে খোঁজে যাওয়া, রিঅ্যাক্ট করে ফেলা, মানে এরকম। মানে এখানে আসতে গিয়েই শুভ একটু লেট করেছে, আমি আধ ঘন্টা ধরে চিৎকার করে গেছি, মানে আধ ঘন্টা ধরে বাজে ভাবে, মানে হঠাৎ করে মাথা গরম হয়ে যায়। এবার অনেক কাজে তোর বাধাও পড়বে, যদি প্রসেস থাকে ভালো কাজে বাধা কিন্তু পড়বে। তো সেগুলোকে তোকে ধ্যান রাখতে হবে, সেটা করতে হবে। বিকজ তোরা যে কাজটা করেছিস সেটা তো অজান্তে কাজটা হয়েছে, কিন্তু তুই যে তোর অরাটাকে যে উইক করে দিয়েছে সেখান থেকে তোকে তো কোনো না কোনো ভাবে বেরোতে হবে, সেটা খুব ইম্পর্টেন্ট। আমি তো বলবো তুই শনি মঙ্গলবার দিন হনুমানজির কাছে যা। একটা ভালো ছোট্ট একটা টিপস দিতে পারি, যে টিপসটা রাখতে পারি, সেটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি আপনাদের জন্য। তো যে কোনো হনুমান মন্দিরে তুই যাবি তো দেখবি সেখানে দু রকমের মূর্তি থাকে, দুটো মূর্তি থাকে। একটা পুরোহিতরা পুজো করছে, সেখানে তুই পুজো করতে পারিস, সেখানে তুই ফুল মালা দিবি, তারাই গিয়ে চড়িয়ে দিয়ে আসছে। আর একটা দিবি গাছের তলায় একটা মূর্তি থাকে, যেখানে মানুষেরা গিয়ে পুজো করে, মানে আমরা ডাইরেক্টলি পুজো করতে পারবো। শনিবার মঙ্গলবার দিন কি করি আমরা, তেল আর সিঁদুর চড়াই, ওইটা হনুমানজির গায়ে লাগিয়ে সেই যে তিলকটা বেরায়, দেখবি একটা অরেঞ্জ কালারের মেটের সিঁদুর আর চামেলির তেল যখন মিক্স করে একটা পেস্টের মতন হয়, সেটা যদি কালেক্ট করে নিয়ে যদি লাগাতে পারি সেটা তো অনেক রিলিফ দেয়। কারণ ওরা ডাইরেক্টলি তোর হনুমানজির শরীরের থেকে নিয়ে আসা সিঁদুর বলা হয়। আচ্ছা, ওটা করলে অনেক, মানে আমি আমার ক্ষেত্রেও অ্যাপ্লাই করেছি, বিকজ আমি ভূত প্রেত নিয়ে তো এত ঘাটাঘাটি করি, সারাক্ষণ এই নিয়ে থাকি, তো কোথাও না কোথাও নিজেও এফেক্টেড হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তখন ওটা আমাকে প্রচন্ডভাবে মারাত্মকভাবে হেল্প করেছে পজিটিভ আনা। বা যেটা তুই আমাকে বলছিস যে তুই একা ঘুমাতে পারিস না, আমারও সেম কেস হয়েছিল যে আমি একা ঘুমাতে পারতাম না, একটা আমার পাশে কাউকে না কাউকে লাগবে। এখন ওটা অনেকটা কেটে গেছে, এগুলো করাতে অনেকটা রিডিউস হয়ে গেছে। এখন আমি একা ঘুমাতে পারি। এখন হ্যাঁ, হয়তো ঘুম ভেঙে যায় 3টা নয়, তখন দেখে নিলাম, ঘুমিয়ে পড়লাম, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তোর সঙ্গে যেটা ঘুরেছে সেটা হচ্ছে মারাত্মক লেভেলের একটা পজিশন, যে পজিশনটা
এমনিতে ফিমেল এন্টিটি না একবার প্রসেস করলে পর ছাড়তে চায় না চট করে। একটা মেল এন্টিটি তাও ছেড়ে দিতে চায়, তা এই যে নিশানটা দিয়ে গেছে এই নিশানটা দিয়ে হয়তো বেরিয়ে চলে গেল, বা অনেক সময় যখন পজিশনটা কাটিয়ে দেওয়া হয় তো তখন মেল এন্টিটিটা বলে যে তোর শরীরে কোনো ক্ষতি করো না, কোনো গাছে একটা ডাল ভেঙে দিয়ে চলে যাবে, বুঝিয়ে দেওয়া যে আমি ডাল ভেঙে দিয়ে চলে গেলাম। কিন্তু ফিমেল এন্টিটি এত ঢিট হয় না, ছট করে যেতে চায় না, কারণ ওদের মধ্যে একটা অ্যাগ্রেশন থাকে। স্পেশালি তুই যেটা বললি যে উনি সুইসাইড করেছিল, তো সেই ক্ষেত্রে তো ওনার মধ্যে প্রচন্ড লেভেলে অ্যাগ্রেশন রয়েছে। আর কোথাও না কোথাও না আমি তোর সঙ্গে যখন বসে আছি তোর অরাটাকে আমি ফিল করতে হচ্ছে খুব উইক হয়ে গেছে, আগে থেকে প্রচন্ড উইক একটা অরা। কোথাও না কোথাও ভিতরে তুই কোথাও ডিপ্রেসড একটু ফিলিং থাকে প্রচন্ড। থাকে তো, ওটা থাকেই, মানে একটুতেই মন খারাপ হয়ে যায়, একটুতেই মনে হয় যে ও ভালো করলো না আমার সাথে, ঠিক করলো না আমার সাথে, এরকম একটা ব্যাপার চলে আসে। কিন্তু এটা তোর 2023 থেকে চলছে, আজ অলমোস্ট আমাদের 2 বছর কমপ্লিট হচ্ছে, মানে তোর ফিউচার প্ল্যানিং তো আছে, কোথাও শিগগিরই কোথাও বিয়ে আছে, সেটা কিন্তু খুব ডেডলি ব্যাপার। তো সেটা যে আমিও বলবো যে শুভকে আমি বলবো যে শুভ কাছে দেরি করতে নেই, গিয়ে তাড়াতাড়ি কোনো যোগ্য হোক, কুব্বিক কোনো তান্ত্রিক হোক, তাকে দিয়ে রিচুয়ালস গুলো করিয়ে তুই তাড়াতাড়ি নিজের ফাইন্যান্সিয়াল দিকটাও দেখতে হবে, নিজের কাজের দিকে। তুই একটা সাকসেসফুল মডেল, একজন ইনফ্লুয়েন্সার, তো তোকে তোর কাজটা, তোকে কেন লোকে ভালোবাসে, তুই ক্যামেরার সামনে তোকে দেখতে ভালো লাগে বলেই লোকে কিন্তু তোর কন্টেন্ট দেখে। এখন তো ইনস্টাগ্রামে ভিডিও করাও ছেড়ে দিয়েছি, মানে কালকে শুভর সাথে প্ল্যান করলাম রাত্রিবেলা 10টা ভিডিও করবো ইনস্টাগ্রাম। সবাই বলছে ওন ভয়েস আসছে না কেন, ঘরে বসে রয়েছি ফোন ঘাটছি, ও বলছে যা জামাটা নিয়ে আমি ভিডিওটা শুট করে দিই। ইচ্ছাই করছে না, মানে যেতে ইচ্ছাই করলো না, করলামই না ভিডিও, করলামই। তো এইগুলো সব তোর পজিশনের জন্যই হচ্ছে। তো এটা করলে পর তোকে নর্মাল লাইফে তো এমনিতেও ফেরত আসতে হবে, কারণ তোকে একটা নর্মাল লাইফ লিড করতে হবে। এইভাবে কতদিন থাকবি? একটা জিনিস তুই নিজে হাতে তৈরি করেছিস, সেটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে তোর চোখের সামনে, সেটাও আর কিন্তু ডিপ্রেশনের কারণ হয়েছে। সে কারণে তুই ডিপ্রেস হয়েছিস যে দেখ আজকে তোর প্রোফাইলে যে রিচটা রয়েছে, এই রিচ আসতে গেলে কত মডেল থেকে কত কিছু করেও সেই রিচটা কিন্তু পাচ্ছে না। তো তোর কাছে একটা রেডি প্ল্যাটফর্ম রয়েছে যেখানে তুই আরো এস্টাবলিশ হতে পারিস। তো সেই জায়গাটা কিন্তু আস্তে 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 যখন দেখ আমরা কন্টেন্ট বানানো বন্ধ করে দিলাম, আস্তে আস্তে আমাদের কিন্তু লোকে ভুলে যায়। কারণ আমরা তো আর সুপারস্টার নই যে আমরা যদি 10 বছর সিনেমা না করি আমাদের সেই একটা ট্যাগ লেগে যায়। আজকে যদি আমি পডকাস্ট করা বন্ধ করে দিই না, 6 মাস আমাকে মনে রাখবে, কিন্তু 8 মাসে গিয়ে ভুলে যাবে কে টিআরসি পডকাস্ট, জানি না। তো কন্টিনিউ রাখতে হয় এটা জিনিসটা। তো তোর ক্ষেত্রেও তুই একটা কন্টিনিউটি ধরে রাখ। আর সেই সূত্রে তুই পুজো আচ্ছা একটু শুরু কর, বাড়িতে ধূপ ধুনো দে, বাড়িতে একটু পুজো কর, ঠিক আছে? এবার আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে যখন তোর বডিতে কোনো এন্টিটি প্রসেস করে না, ও আরো এন্টিটি নিয়ে আসে আরো পাওয়ারফুল হওয়ার জন্য। স্পেশালি আমরা দেখেছি সুলেমানি তন্ত্র করলে যে জিনরা আসে, সেই জিনরা কিন্তু আরো ছোট ছোট জিনস আরো তার নিচে অনেককে রাখে। তাতে কে কখন প্রসেস করছে, যে তান্ত্রিক কাজ করছে, ক্রিয়া করছে, সে কিন্তু সবসময় বুঝতে পারছে না। তো এটা লেট হয়ে গেলে পর একটা মুশকিল হয়ে যায় যে তোর বডিতে যদি এখন 4টে যদি আত্মা ঢুকে যায়, একজনকে বার করছে আর 3জন থেকে যাচ্ছে, তুই কিন্তু তারা হয়তো হাইট হয়ে রয়েছে, পরে হাইট হয়ে যায়। আর এই তুই একটা কথা বললি না যে চট করে নাম বলতে চায় না, এরা কিন্তু নাম বলতে সত্যিকারে চায় না। কারণ পুরাণ ক্ষেত্রে বা পুরনো মতে যদি কোনো জিনকে যদি তাড়াতে হয়, আমি জিনের প্রসঙ্গটা এই জন্য বললাম, জিনকে যদি তাড়াতে হয় তার আসল নাম দিয়ে যদি তুমি ডাকো না, সে চলে যাবে। সেই জন্য কোনো জিনের অ্যাকচুয়াল নাম কেউ জানতে পারে না, খুব রেয়ার জানতে পারে। খুব মানে বলার পর, রিকোয়েস্ট করার পর তারা বলতে রাজি হয়। আর এমনি তো আমাদের যে সব স্পিরিটস গুলো, এন্টিটিস গুলো আমাদের সঙ্গে থাকে, তাদেরকে নাম দিয়ে ডেকে তাদেরকে রিলিজ করানোটা হচ্ছে আসল ক্রিয়া। ওই জন্য নামটা ওরা চায়, অনেক সময় বলতে চায় না, কারণ কি ওরা জানে যে নাম বলে দিলে পরে তাকে কোথাও বেঁধে দেবে। কারণ কি এনার্জিকে তো ডিস্ট্রয় করা যায় না, আলটিমেটলি এরা তো একটা এনার্জি, রাইট? যেরকম আমাদের পজিটিভ এনার্জি থাকে, নেগেটিভ এনার্জি থাকে, ওই জন্য আমরা সবসময় বলি এটা এনার্জি। তো এই এনার্জিকে কোনোদিন ডিস্ট্রয় করা যায় না। তোর বডি থেকে ওটাকে বার করে উতারা, যেরকম মানে তোর বডি থেকে নিয়ে কোনো লেবু লঙ্কার মধ্যে দিয়ে কোথাও ফেলে দেবে, বা সেটাকে কোথাও একটা গাছের সঙ্গে বেঁধে দেবে, বা মাটিতে পুঁতে দেবে। তো সেটাই ওরা চায় না, কেউ ওরা ওখানে ট্র্যাপড হয়ে যাবে, সেই ফ্রি মুভমেন্টটা থাকবে না। সে কারণে ওরা ওই রিলিজটা পছন্দ করে না। আর তোরও মুডটা এরকম ক্রিয়েট করছে, যেই কারণে তুই কিন্তু ওকে রিলিজ করাতে চাইছিস না। তো হ্যাঁ, যেটা তোকে বললাম যে খুব তাড়াতাড়ি আমার অ্যাডভাইস, যদি আমার হেল্প লাগে কোথাও, আমি তো করতে রাজি আছি। কারণ আমার কাছে অনেকে আছে, অনেক অ্যাস্ট্রোলজার্স, তান্ত্রিক যারা আছে, আমি নাম্বার দিয়ে দেবো, তোরা কন্ট্যাক্ট করে
করে নে, যত তাড়াতাড়ি করবি তত তাড়াতাড়ি তোদের জন্য ভালো হবে জিনিসটা। বিকজ কোথাও না কোথাও আমার এটাও লাগছে যে তোর অর্ডারটাকে আস্তে আস্তে এমন ভাবে উইক করে দিচ্ছে যে তুই হয়তো তোর নিজের কন্ট্রোলে থাকছিস না এখন। তুই যে কথা ভাবনা চিন্তাটা করছিস সেটা হয়তো তোর ভাবনা চিন্তা না, সেটা হচ্ছে তার ভাবনা চিন্তা। তোর হয়তো সে তোকে কন্ট্রোল করার চেষ্টা করছে সেই সময়, যে আমি মুক্তি নেব না, আমি এখানেই থাকবো, যতদিন থাকবো আমি এখানেই থাকবো। আলটিমেটলি কি হয়, যদি দুটো এনার্জি একটা জায়গায় চলে আসে না, একটা বলে না একটা তলোয়ারের মানে একটা মায়ানের মধ্যে দুটো তলোয়ার যেমন থাকে না, আস্তে আস্তে মায়ানটা ভেঙে যায়, তেমনি একটা শরীরের মধ্যে দুটো যদি স্পিরিট চলে আসে বা দুটো এনার্জি যদি থাকতে থাকে, একটা লিভিং এনার্জি, একটা ডেড এনার্জি, মানে একটা পজিটিভ এনার্জি, একটা নেগেটিভ এনার্জি, যখন কোলাইড করে তখন আস্তে আস্তে কিন্তু বডিটা আস্তে 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 ডিস্ট্রয় হয়ে যায়। মিনিংটা বুঝে না, আলটিমেটলি দেখ তুই রোগা হয়ে যাচ্ছিস, তোর খাওয়ার প্রতি একটা ন্যাক চলে যাচ্ছে, তুই নিউট্রিশনস নিচ্ছিস না, তুই এইগুলো করা যখন বন্ধ করে দিবি তোর আস্তে আস্তে নিজেরই হেলথ ডিটোরিয়েট করবে, কোনো অর্গান ডিজিজ স্টার্ট হয়ে যাবে, কিছু না করতে আস্তে 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 ওটা শেষ হয়ে যাবে। তো আলটিমেটলি তারপর ওর কি হবে, তুই একটা এনার্জি, ও একটা এনার্জি, দুটো এনার্জি আবার বেরিয়ে গিয়ে আবার অন্য একটা কাউকে ধরবি। তো সেটা হচ্ছে প্রবলেম, বিকজ এনার্জি ক্যানট বি ডিস্ট্রয়েড। তুই এনার্জি কোথাও স্টোর করে রাখতে পারবি, কিন্তু এনার্জিকে ডিস্ট্রয় করা খুব মুশকিল। তো বয়সই বা কত তোদের? 24। আই মিন ইউ হ্যাভ সো মাচ অফ লাইফ টু এক্সপ্লোর। তো আমি তো শুভকে বলবো যে যদি পারে ইমিডিয়েটলি উইদিন লাইক উইকের মধ্যে কিছু প্রিপারেশন নিয়ে, কারণ যত দেরি করবি না, যত পুরনো হবে সোলটা আর তোর বডিতে থাকতে স্টার্ট করবে, ততটাই ডিফিকাল্ট হবে তাকে বার করা, মানে পাওয়ারফুল হয়ে যাবে। তুই ধরে রাখ যে তোর বাড়িতে যদি আজকে আমি ঢুকে পড়ি, আর ঢুকে পড়ে ধর আমি কবজা করে বসে থাকার চেষ্টা করি, যত পুরনো আমি হতে থাকবো তুই আমাকে বার করা টেন্ডেন্সিটা কিন্তু তোর আস্তে আস্তে তোর পাওয়ারটা কমে যাবে, তুই কষ্ট হবে তোর আমাকে বার করতে। শুরুতে যদি প্রথম দিনই যদি বার করে দিস, যতটা ইজি হবে, 100 দিন পরে গেলে পর কতটা ডিফিকাল্ট হবে। কারণ আমি তোর বাড়িতে গিয়ে তোর বাড়ির সবকিছু চেঞ্জ করছি, জিনিসপত্র থেকে শুরু করে নিজের জিনিসপত্র নিয়ে আসছি, একটা পুরো একটা ওয়ার্ল্ড তৈরি করছি। তো তখন তো সেই ওয়ার্ল্ডটাকে শিফট করতে প্রচন্ড টাইম লেগে যাবে। তো আমার তো অ্যাডভাইস এটাই থাকবে যে ইমিডিয়েটলি যা করার করে নে, আর ডেইলি হনুমান চালিসা পর, সকালবেলা সন্ধ্যাবেলা স্পেশালি। আর আরেকটা ছোট্ট বলতে পারি, যখন তুই ঘুমাচ্ছিস মাথার কাছে হনুমান চালিসাটা নিয়েই ঘুমা। আচ্ছা, বালিশের তলায় হনুমান চালিসা রেখে দে, একটা হনুমান চালিসা রেখে দে, একটা ছোট লোহার টুকরো রেখে দে। লোহার টুকরোতে স্পিরিটস অ্যাট্রাক্ট করে না, ঠিক আছে? তো এই দুটো রেখে দে, দেখ কি হয়। আর যেটা বললাম যে এই হনুমানজির যে সিঁদুরটা কালেক্ট যদি করতে পারিস, চলো দুজনেই যা, দুজনে গিয়ে কালেক্ট কর, নিয়ে একটা স্টোর করে ইউজ করে দেখ, বেনিফিট তো পাবি। কোথাও না কোথাও সেই এনার্জিটা উইক হয়ে যাবে আস্তে আস্তে, তোর এনার্জিটা স্ট্রং হবে কিন্তু তার এনার্জিটা উইক হয়ে যাবে। যখন তোর এনার্জিটা স্ট্রং হয়ে যাবে তখন তুই নিজে বলবি যে আমি যেতে রাজি আছি, আমি করতে রাজি আছি, কারণ তোর ভিতরে যে এনার্জিটা আছে সে করতে চাইছে, কিন্তু আরেকজন আছে সে তোকে ব্লক করছে। যে কারণে আমাদের ফাইন্যান্সিয়াল ব্লকেজ বল, মেন্টাল ব্লকেজ বল, রিলেশনশিপে ঝামেলা হবে। তো আমি তো বলছি যে শুভ মানে খুব স্ট্রং ছেলে একজন, যে তোকে ট্যাকেল করেছে, হ্যান্ডেল করেছে। মানে সেদিনকে যদি ও বলতো যে না কিছু হয়নি, বাইরে চলে যাও, তাহলে পুরো সবকিছু শেষ হয়ে যেত। হয়তো সে তোকে টেনে হয়তো নিয়ে চলে যেতে পারতো, যেখানে তারও বাসস্থান ছিল, যে রেল লাইনের ট্র্যাক ছিল হয়তো সেখানে নিয়ে। তো তাদের টেন্ডেন্সি থাকে এটা, যে নিজের জীবনটা তো রাখলাম না, আমি এখান থেকে কিছু ফুলফিল করি, বাট এগুলো থাকে। খুব মারাত্মক লাগলো। তোর কেমন লাগলো এপিসোডটা বলে? কারণ এটা তুই কাউকেই কখনো শেয়ার করিসনি। আমিও চেয়েছিলাম যে এটা সবাই জানুক, কারণ আর যেহেতু আমার কাছে প্রুফটা রয়েছে, কারণ এখন এসব স্টোরি না কেউ বিশ্বাস করতে চায় না, যে না হয়তো মন ভোলানো বা কোনো সময় হয়তো মাইন্ড ডিস্ট্রাক্ট ছিল, কিছু দেখে নিয়েছে, সেটা নিয়ে ইস্যু করেছে। অনেকেরই মনে কম বেশি যেমন লোকে বিশ্বাস করে তেমন করেও না। তো সেই কারণে যখন আমার কাছে প্রুফ রয়েছে, মানে ওটা দেখে আমি বিশ্বাস করেছি। আমিও বিশ্বাস ফার্স্টে করিনি, ওই প্রুফটা আমাকে এখনো দেখলে আমার মানে চোখ ধাঁধিয়ে যায়। আর ওই ফটোটা শুভ আমার ফোনে দেয় না, শুভ বলে না আমি ফটোটা তোকে দেবো না, এটা আমার কাছেই থাক, তোকে মনে করিয়ে দেবো যে তোর সাথে এরকম ঘটেছিল একটা জিনিস। হ্যাঁ, কারণ ও তোকে এতটাই ভালোবাসে যে ও চাইছে যে জিনিসটা তোর কাছে গেলে পর তোরও মেন্টালি একটা প্রেশার পড়বে, তুইও সেই পুরোনো জিনিসের মধ্যে যাবে, আমি কি করলাম, আমি এমন কি করলাম, সেটা তো তোর অরা উইক হয়ে যেতে পারে অনেক সময়। তো আমার কাছে অনেক লোক আছে, অনেক রকম তান্ত্রিক আছে, হেল্প লাগলে পর অবভিয়াসলি আমি আফটার দ্য শুট তোকে দিয়ে দেবো। তোরা শুভ মিলে কনসাল্ট করে জিনিসটাকে একদম সর্ট আউট করে দিতে পারছিস। ইট ইজ ভেরি ইজি। কিছু হয়তো ক্রিয়া করবে, একদম তোরা নর্মাল হয়ে যাবি, ব্যাক টু ইউর ওল্ড লাইফ। বিকজ অ্যাজ আ
কন্টেন্ট ক্রিয়েটার, আমার মনে হয় যে কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে আমাদের যত খাটনি দিতে হয় না, যত এফোর্ট দিয়ে আমাদেরকে এক একটা ফলোয়ার্স বা এক একটা সাবস্ক্রাইবার্সকে আমাদেরকে নিয়ে আসতে হয়, দো দ্য প্ল্যাটফর্ম ইজ অ্যাবসলিউটলি ফ্রি, বাট সেই জিনিসটা দিয়ে আমাকে আনতে হয়, ওই মেহনতটা কোথাও না কোথাও ওয়েস্ট হয়ে যাবে কোথাও না কোথাও গেলে। আর সবাই এই জিনিসটা পারে না করতে, ইউনো। এখানে তো প্রচুর মডেলস আছে, প্রচুর মডেলস, কিন্তু সবার কি সেই লেভেলে গ্রোথ আছে? নেই। কারো হয়তো 1700, কারো 1800, কারো 1 মিলিয়ন আছে, কারো 11K আছে, এরকম সবার আছে। কিন্তু প্ল্যাটফর্মটা যখন রিচ করার পর ওই নাম্বারস গুলো যখন আমাদের চোখে লাগে না, তখন ওই মোটিভেশনটা বুস্ট আমাদের কাজে লাগে। প্লাস তুই তো একা কাজ করছিস না, তোর পিছনে আরো সাপোর্ট সিস্টেম আছে, তাদের কথাও তোকে ভাবতে হবে যে তারাও তো এই ফেজটা, এই টাইমটাতে আমার সঙ্গে ছিল, আমার সঙ্গে, নাহলে আমি হয়তো এখানে রিচ করতে পারতাম না। আমার চ্যানেলের কথা বল, যে বিহাইন্ড দ্য সিনস আমার যে ক্যামেরা করে সুশোভন, সে যদি না থাকতো হয়তো আমি এই চ্যানেলটা রানিং করতে পারতাম না ঠিক মতন। রাইট? আমি যতই ভালো ক্যামেরা করি, আমার যতই ব্যাকগ্রাউন্ড ফটোগ্রাফি দিয়ে স্টার্ট হোক না কেন, বাট আমি করতেই পারতাম না ওকে ছাড়া, বা আজকেও যদি ও যদি না আসে আমি হয়তো করতেই পারবো না। তো সেই ক্ষেত্রে সবসময় আমাদেরকে নিজেদের কথা ভাবতে হয়, বা যাদেরকে নিয়ে আমরা বড় হয়েছি তাদের কথা ভাবতে হয়। সেটাই। খুব ভালো লাগলো তোর সঙ্গে এপিসোডটা করে, খুব মজা করলাম। খুব একটা ভয়ের একটা এপিসোড যেটা আমরা শুনলাম, বেশি ভয় দেখালাম না অডিয়েন্সকে, একটু কম ভয়ের মধ্যে রাখলাম, কারণ অনেকে অনেক রকম ভাবে রিয়াক্ট করে ফেলতে পারে। তো আপনাদের এপিসোডটা কেমন লাগলো কমেন্ট করে জানান, আর কোথা থেকে আপনারা দেখছেন এপিসোডটা অবশ্যই নিচে কমেন্টসে লিখতে ভুলবেন না। আপনাদের কাছেও যদি ঘটে যায় এরকম কোনো ইনসিডেন্ট থাকে রুষার মতন, আর আপনি চাইছেন যে শেয়ার করতে, আমাদের টিআরসি পডকাস্টের নিচে দেওয়া ফোন নম্বরে আপনারা আপনাদের ঘটনা ভয়েস করে পাঠিয়ে দেবেন। আমরা শুনে আমাদের টিম আপনাদেরকে যোগাযোগ করে নেবে আমাদের এই প্ল্যাটফর্মে এসে ঘটনা বলার জন্যে। আর এই চ্যানেলটাকে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না, কারণ আপনাদের এক একটা শেয়ার, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট কিন্তু আমাদের জন্য খুবই মূল্যবান। তো আবার দেখা হবে আরেকটা হন্টেড এপিসোডে নেক্সট ফ্রাইডে ঠিক রাত 9টার সময়। আর রুষা, থ্যাংক ইউ সো মাচ আমাদের এপিসোডে আসার জন্য। আর তোকে বলবো আরো গ্রো কর, আরো ফ্লারিশ কর, কখনো কখনো আবার আমরা একসঙ্গে কাজ করব, আবার নতুন একটা পডকাস্ট হবে, বা কোনো না কোনো জায়গায় দেখবি প্ল্যাটফর্মে দেখা হচ্ছে। ঠিক আছে? খুব ভালো করে তোদের দুজনকে আমার তরফ থেকে ব্লেসিংস রইলো। তোরা একটা তাড়াতাড়ি বিয়ে কর, আমরা ওটা বিয়ে খেতে পারবো। ঠিক আছে? বিয়ে সিজন চলছেই এখন। ঠিক আছে? তো দেখা হবে তোর সঙ্গে আবার একটা এপিসোডে।